আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বেজিংয়ে তারেক রহমান শি জিনপিং বৈঠক, দীর্ঘমেয়াদী সহযোগিতার আশ্বাস চীনের। মিয়ানমারকে যুক্ত করে ইকোনমিক করিডোর বাস্তবায়নে একমত দুই দেশ। নথি পাঠানোর পর সাবেক আইজিপি বেনজিরকে ফেরতের বিষয়ে এখনও কিছু জানায়নি দুবাই সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী, সীমান্তে পশিন ঠেকাতে সতর্ক বিজিবি। রাষ্ট্র সংস্কারে উদ্যোগ না নেওয়ায় জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি ব্যর্থ। জামাত আমির, অধিকার আদায় ও ফ্যাসিবাদ প্রতিরোধের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। আজ পবিত্র আশুরা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল। ধর্মীয় ভাবগাম্ভীর্যে দিবসটি পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে রূপকথা লিখল ইকুয়েডর। কুরাসাওয়ের বিপক্ষে জিতে ইতিহাস গড়ল আইভরি কোস্ট। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশের উন্নয়নে চীন বিশ্বস্ত বন্ধু হিসেবেই পাশে থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের ঐতিহাসিক গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি বলেন, দুই দেশের উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে একসাথে কাজ করাই চীনের অঙ্গীকার। রোহিঙ্গা সমস্যার সমাধান ও বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত ইকোনমিক করিডোর বাস্তবায়নের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। চীনের বেইজিং থেকে মনিরুজ্জামান মনিরের তোলা ছবিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। চীন সফরের শেষ দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে চীনের ঐতিহাসিক গ্রেট হল অব পিপলে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এরপরেই শুরু হয় দ্বিপক্ষীয় বৈঠক। প্রায় 40 মিনিটের বৈঠকে ব্যবসা, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনায় স্থান পায়। পরে বৈঠকের বিষয়বস্তু সংবাদ সম্মেলনে তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন ও হুমায়ুন কবির। মাহাদি আমিন জানান, এ বৈঠকের পর দুদেশের ঐতিহাসিক দীর্ঘমেয়াদী সম্পর্ক আরো গভীর হয়েছে। বাংলাদেশের ওয়ান চায়না পলিসি সুসংহত থাকবে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিস্তা মহাপরিকল্পনা যেটি বিএনপি নির্বাচনী ইশতেহারে ছিল, সেটি বাস্তবায়ন প্রক্রিয়া আমরা যাচ্ছি। এখানকার প্ল্যানিং, ফিজিবিলিটি স্টাডি এবং টেকনিক্যাল যে কোনো সাপোর্টে তিস্তা মহাপরিকল্পনা সহ পানি ব্যবস্থাপনায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায় এবং বাংলাদেশ থেকেও আমরা স্বাভাবিকভাবে যদি সেখানে আমাদের কস্টিং এর অ্যাডভান্টেজ থাকে, যদি আমরা টেকনিক্যাল সাপোর্টটা প্রপারলি পাই, চীনের দীর্ঘদিনের যে এক্সপার্টিস রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে, সেটা অ্যালাইন করছে। এক্ষেত্রে আমরা সামনের দিনগুলোতে খুব ডিপ রুটেড কোলাবোরেশন প্রত্যাশা করছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, চীন থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত ইকোনমিক করিডোর বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে চীনের প্রেসিডেন্ট। কানেক্টিভিটি নিয়ে যেটা কথা হয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের, এবং সেখানে প্রস্তাবনা এসেছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়। যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনৈতিক আরো ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজাকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনটাকে আরো এনহ্যান্স করা। প্রেসিডেন্ট এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে চীন। রোহিঙ্গার বিষয়ে বাংলাদেশের অবস্থান খুব সুনিশ্চিত। আমরা চাই সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে যারা আমাদের দেশে রোহিঙ্গা রয়েছেন ওনারা নিজ দেশে ফেরত যান। এ বিষয়ে চীন আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যখন চাই ওনারা মায়ানমারের সাথে আমাদেরকে কোনো ডায়ালগ প্রয়োজন হলে সেখানে ফ্যাসিলিটেট করবে। মাহাদি আমিন জানান, চীন বাংলাদেশ দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রে নতুন পথ নকশা তৈরি হয়েছে। এতে বাংলাদেশ চীন সম্পর্কের নতুন অধ্যায় শুরু হবে। দীর্ঘমেয়াদী সম্পর্কের কৌশলগত অংশীদারিত্ব নিশ্চিত হয়েছে এ সফরে। ব্রিক্সের সদস্যপদ পেতে বাংলাদেশকে সহযোগিতা করবে চীন। সফরে 17টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 16 দফা যৌথ ইশতেহার ঘোষণা করবে দুদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে বাংলাদেশের মানুষ কি পেয়েছে তা ভবিষ্যতেই বলে দেবে। তবে তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় চীন সরকারের ঐকমত্য, সর্বাধিক সংখ্যক সমঝোতা স্মারক সই আর চীন সরকারের দেয়া রাজকীয় সংবর্ধনার কারণে বলাই যায় এ সফর সফল হয়েছে। শুধু কূটনৈতিক সফলতা নয়, ভূ রাজনৈতিক ক্ষেত্রেও বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চীনের বেইজিং থেকে কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা।
নথি পাঠানোর পর সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরতের বিষয়ে এখনো কিছু জানায়নি দুবাই সরকার, এমন তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদক বিরোধী অনুষ্ঠানে তিনি জানান, ওসমান হাদি হত্যা মামলার আসামিদেরও ফিরিয়ে আনতে আশাবাদী সরকার। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে পশিন ঠেকাতে সতর্ক রয়েছে বিজিবি, মাদক নির্মূলে আইন সংশোধন হচ্ছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন GM তসলিম। মাদক নির্মূল করা বর্তমান সরকারের অঙ্গীকার উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পূর্বের আইন সংশোধন করা হচ্ছে। জানান, প্রতিটি জেলায় মাদক পরীক্ষাগার স্থাপন সহ মাদক নির্মূলে কর্মকর্তাদের দেয়া হবে আধুনিক অস্ত্র। উপযোগী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধন, তাতে তাদেরকে অস্ত্র দেয়া হবে, আধুনিক অস্ত্র দেয়া হবে, 9mm পিস্তলও দেয়া হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সীমান্তে পুশিন ঠেকাতে সর্বোচ্চ অবস্থানে বিজিবি। সংযুক্ত আরব আমিরাত থেকে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে এবং ভারত থেকে হাদি হত্যায় গ্রেফতারকৃত আসামিদেরকে দ্রুত সময়ে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইউএই গভর্নমেন্টের ফেডারেল পুলিশ বেনজিরকে গ্রেফতার করার পরে যে ইমেইলে মেসেজ দিয়েছিল 30 দিনের ভিতরে যেন আমরা প্রয়োজনীয় কাগজপত্র পাঠাই তাকে ফেরত আনার ব্যাপারে, আমরা 3 দিনের ভিতরে তৈরি করে দিয়েছি। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের মধ্যে 3 জন ভারত সরকার গ্রেফতার করেছে। ভারত সরকারের কাছে তাদেরকে ফেরত পাওয়ার জন্য, রিপেট্রিয়েট করার জন্য এক্সট্রাডিশন চুক্তি মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র এবং ওয়ারেন্ট সহকারে আমাদের কাগজপত্র তখনই পাঠিয়েছি। আমরা অপেক্ষা করছি, আশা করি তাদেরকে আমরা ফেরত পাবো। এর আগে মাদকের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাজধানীতে সচেতনতামূলক র্যালিতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। রাষ্ট্র সংস্কার না করে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি ব্যর্থ বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের নামে ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর আল ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠকে তিনি অভিযোগ করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না। শফিকুর রহমান বলেন, বিএনপি গণভোটের রায় না মানায় জাতীয় জীবন সংকট তৈরি হয়েছে। এই সময় গণভোটের রায় বাস্তবায়ন করতে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি। আমরা যেখানে ছিলাম, বর্তমান সরকারি দল, বিরোধী দল সকলেই তো নির্বাচনের আগে বলেছেন যে আমরা গণভোট মানি এবং আপনারা গণভোটে হা বলুন। তো গণভোটকে যারা গ্রহণ করে নিয়েছে, এই আহ্বান সাড়া দিয়ে তারা তো ভোট দিল, 70% মানুষ হা বলল, তাহলে সেই ভোট এখন অগ্রাহ্য হবে কেন? ক্ষমতার ভারসাম্য আনতে হবে, কেউ যাতে দুর্দান্ত ফেসিবাদী হয়ে উঠতে না পারে, জনগণের জীবন সম্পদ এবং ইজ্জত নিয়ে যাতে কেউ খেলতে না পারে, তার ওয়ারেন্টির জন্যই এই পরিবর্তন বা সংস্কার অপরিহার্য। রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানীতে মিলেছে এডিস মশার লার্ভা। এই এলাকার 50% বাসাবাড়িতে এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে বলে জানালেন ডেঙ্গু প্রতিরোধে গঠিত টাস্কফোর্সের প্রধান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। কোথাও লার্ভা পাওয়া গেলে জরিমানা সহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আসার খবরে বনানী মাঠের পাশে জমে থাকা ময়লা পরিষ্কারে ব্যস্ত হয়ে পড়েন পরিচ্ছন্ন কর্মীরা। ছুটির দিন দলবল নিয়ে অভিযানের নামে ডেঙ্গু প্রতিরোধে গঠিত টাস্ক ফোর্স নেতৃত্ব দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বনানীতে কাস্টমস কর্মকর্তাদের কোয়ার্টারে পাওয়া যায় এডিস মশার লার্ভা। পরে একটি নির্মাণাধীন বাড়িতেও লার্ভা পায় টাস্ক ফোর্স, জরিমানা করা হয় 50,000 টাকা। ঢাকায় বর্তমানে কিন্তু খুব অ্যালার্মিং অবস্থায় রয়েছে। গুলশান 60টা জায়গায় অভিযান চালিয়েছি, একটি রেস্টুরেন্ট সহ 3টা বাড়িতে আমরা লার্ভা পেয়েছি, তার মানে কিন্তু 50-র বেশি। তাহলে এইরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় যদি আমরা লার্ভার অস্তিত্ব পাই, এই ট্যাবলেটটা
এটা যদি আমরা ইউজ করি কোনো ডিব্বা বা ইয়ের মধ্যে রেখে দেই পানির, 40 দিন কমপক্ষে ওখানে লার্ভা জন্মানোর কোনো সুযোগ থাকবে না। এটা আমাদের সিটি কর্পোরেশনের কাছে রয়েছে। ব্যক্তিগত প্রতিষ্ঠানে জরিমানা করলেও সরকারি কোয়ার্টারে জরিমানা না করার কারণ ব্যাখ্যা করেন প্রতিমন্ত্রী। আমরা যে সরকারি স্টাফ কোয়ার্টারগুলোতে যাচ্ছি সেখানে আমরা কার জরিমানা করব? সেখানে তো অলাভজনক প্রতিষ্ঠান, তারা তো ওখানে 1000 মানুষ থাকে, তাদের তো, আর আমরা যে প্রতিষ্ঠানগুলোর জরিমানা করছি এগুলো হচ্ছে লাভজনক প্রতিষ্ঠান। অভিজাত এলাকার 50% বাড়িতে এডিসের লার্ভা পাওয়াকে দুঃখজনক বলছেন খোদ সোসাইটির নেতারা। যেখানে নেগলিজেন্সি থাকবে, স্পষ্ট কথা শুনে গেলেন সিটি কর্পোরেশনের এবং টাস্ক ফোর্সের, যে সেইখানেই তারা আপনার জরিমানা করছে। সোসাইটি আমাদেরকে আরও আমরা অ্যাক্টিভিটি বাড়াবো। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। আজ পবিত্র আশুরা। 10 মহরমের এই দিনে কারবালার শোকাবহ ও হৃদয় বিদারক ঘটনা স্মরণ করছে মুসলিম সম্প্রদায়ের মানুষরা। সকালে রাজধানীর হোসাইনি দালাল ইমামবাড়া থেকে বের হয় তাজিয়া মিছিল। এতে অংশ নেন শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ। এই সময় তারা ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ ইমাম হোসেনের স্মরণে কালো পোশাক পরে খালি পায়ে শোকে মাতম করে। ইমদাদুল হকের ক্যামেরায় সাজ্জাদ জাহানের রিপোর্ট। ইসলামিক গজলের করুণ সুরে শোকের মাতম ঢাকার রাজপথে। বুক চাপড়ে কারবালার সেই হৃদয় বিদারক ঘটনা স্মরণ করে শিয়া সম্প্রদায়ের মুসলমানরা। 61 হিজরির এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার প্রান্তরে শহীদ হওয়ার স্মৃতি তুলে ধরা হয় এই তাজিয়া মিছিলে। ইমাম হোসেন আজকের দিনে শহীদ হয়েছে, এটা আমরা শোক মিছিল করতেছি। মুসলিম জাতি একত্রিত হয়ে সত্যের সাথে অন্যায়ের বিরুদ্ধে থাকলে ইনশাআল্লাহ একদিন ইসলামের বিজয় হবেই। শিশু থেকে বৃদ্ধ এই মিছিলে যোগ দেন কারবালার সেই ঘটনার স্মরণে। এটা হচ্ছে কি হাসান হোসেন শহীদ হয়েছিল, ওটার মিছিল। তো শোকের জায়গা এখানে হচ্ছে আমরা সুন্নি, আমরা এখানে শোক পালন করতে আসছি। এই যে হুসাইনের এই যে আপনারা যে আলামগুলা দেখছেন, এটা আসলে আমাদের একটা নিশান, আমাদের একটা প্রতীক। এই জিনিসটা আমরা ভিতর থেকে আন্তর থেকে আমরা এটা শ্রদ্ধা করি। পুরান ঢাকার হোসাইনি দালান থেকে শুরু হওয়া সবচেয়ে বড় এই মিছিলে রেওয়াজ অনুযায়ী অশ্বারোহী সৈন্যের উপস্থিতি ছিল। 6 মাসের শিশু আলী আসগর আলাইহিস সালামকেও তিনি কুরবানি করেছেন ইসলাম রক্ষার জন্য। সবাই মনে করে যে এই যুদ্ধ ছিল পানির জন্য, মূলত পানির জন্য নয়, এটা ইসলাম ধর্ম সমুন্নত রাখার জন্য এই যুদ্ধ ছিল। তাজিয়া মিছিলগুলো লালবাগ, আজিমপুর হয়ে ধানমন্ডির জিগাতলায় গিয়ে শেষ হয়। 10ই মহরম শুধু ইমাম হুসাইনের শাহাদাত বরণ নয়, পৃথিবীতে আদম আলাইহি ওয়াসাল্লামের আগমন এই দিনে। একই দিনে নূহ নবী ও তার ইমানদার সঙ্গীরা মহাপ্লাবন থেকে মুক্তি পেয়েছিলেন। এই তাজিয়া মিছিল শুধু শোক বহন করে না, বহন করে কারবালার প্রান্তরে ইমাম হোসেনের অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান ও আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক জীবনে কাজে লাগাতে পারলে আসবে শৃঙ্খলা, শান্তি, প্রতিষ্ঠিত হবে ন্যায়। এমনটাই প্রত্যাশা করেন এখানে আসা আগতরা। সাজ্জাদ জাহান, ATN বাংলা, ঢাকা। বিশ্বকাপে অবিশ্বাস্য এক রূপকথা লিখল ইকুয়েডর। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে লাতিন আমেরিকার লড়াকু দলটি। এদিকে কুরাসাওকে 2-0 গোলে হারিয়ে নতুন ইতিহাস করেছে আইভরি কোস্ট। ভিন্ন ভিন্ন ম্যাচে জয় পাওয়ায় দুই দলই জায়গা করে নিল নকআউট পর্বে। আরও জানাচ্ছেন রায়হান রাসেল। ফুটবল আসলেই সুন্দর, আর গল্পটা যদি হয় বিশ্বকাপ, তবে রোমাঞ্চ ছড়ায় পরতে পরতে। নিউ জার্সিতে তেমনই এক রূপকথা লিখল ইকুয়েডর। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে 2-1 গোলে হারিয়ে ইতিহাস গড়েছে লাতিন আমেরিকার দলটি। ম্যাচের শুরুতেই রিওল সানের গোলে এগিয়ে যায় জার্মানি, তবে 9 মিনিটেই ইকুয়েডরকে সমতায় ফেরান লিনসন আনহুলো। তারপর চলে সমানে সমানে টক্কর। 77 মিনিটে কর্নার থেকে দারুণ এক গোলে ইকুয়েডরকে এগিয়ে নেন গঞ্জালো প্লাতা। এই লিড ধরে রেখে ম্যাচের জয় নিশ্চিত করে লাতিন আমেরিকার দল। শেষ বাঁশি বাজতেই গ্যালারিতে কান্নার রোল পড়ে ইকুয়েডরের সমর্থকদের। তবে সেই কান্না বেদনার নয়, ইতিহাস গড়ার আনন্দের। এই ঐতিহাসিক জয়ে 2006 সালের পর আবারও বিশ্বকাপের নকআউট পর্বে পা রাখল ইকুয়েডর। অন্যদিকে হারলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপের সেরা হয়েই শেষ 32-এ উঠেছে জার্মানি।
রাতে অন্য ম্যাচে ইতিহাস গড়েছে আইভরি কোস্টও। নিকোলাস পেপের জোড়া গোলে কুরাসাওকে 2-0 ব্যবধানে হারিয়েছে তারা। এই জয়ে রানার্স আপ হয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিল আফ্রিকার দলটি। রায়হান রাসেল, এটিএন বাংলা। এখন পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানী বাজারে কিছু নিত্যপণ্যের দামে স্বস্তি ফিরলেও বেড়েছে সবজির দাম। গত সপ্তাহের তুলনায় আলুর দাম কেজিতে প্রায় 5 টাকা বেড়েছে। টমেটো কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দামও কেজিতে প্রায় 20 টাকা বৃদ্ধি পেয়েছে। তবে পেঁয়াজের দাম কমেছে কেজিতে 5 টাকা। ডিম ও গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও কেজিতে 20 টাকা কমেছে সোনালী মুরগির দাম। এবার খেলার খবর। বিশ্বকাপে রাতে লড়বে ইউরোপের দুই দল ফ্রান্স ও নরওয়ে। আই গ্রুপের সেরা হওয়ার এই লড়াইটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। একই সময় গ্রুপের অন্য ম্যাচে খেলবে সেনেগাল ও ইরাক। এছাড়া ভোর 6টায় হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে উরুগুয়ে ও স্পেন। একই সময় কেপ ভার্দে খেলবে সৌদি আরবের বিপক্ষে। আর সকাল 9টায় মিশরের মুখোমুখি হবে ইরান। একই সময় অপর ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বেলজিয়াম। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। বেইজিংয়ে তারেক রহমান শি জিনপিং বৈঠক, দীর্ঘমেয়াদী সহযোগিতার আশ্বাস চীনের। মিয়ানমারকে যুক্ত করে ইকোনমিক করিডোর বাস্তবায়নে একমত দুই দেশ। নথি পাঠানোর পর সাবেক আইজিপি বেনজিরকে ফেরতের বিষয়ে এখনো কিছু জানায়নি দুবাই সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী, সীমান্তে পশিন ঠেকাতে সতর্ক বিজিবি। রাষ্ট্র সংস্কারে উদ্যোগ না নেওয়ায় জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি ব্যর্থ। জামাতের আমির, অধিকার আদায় ও ফ্যাসিবাদ প্রতিরোধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। আজ পবিত্র আশুরা, রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল। ধর্মীয় ভাব গাম্ভীর্য দিবসটি পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে রূপকথা লিখল ইকুয়েডর। কুরাসাওয়ের বিপক্ষে জিতে ইতিহাস গড়ল আইভরি কোস্ট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।